তো সেই জীবনের একটা অংশের জন্য আমি আমার জীবনটাকে কম্প্রোমাইজ করতে রাজি নই একদম। আমি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি একদমই পলিটিক্সের সাথে যুক্ত নই। যে লেখকের বাড়ির কাজের লোক হয়ে ঢুকবো, তাহলে লেখককে দেখতে পাবো, লেখকের লেখা দেখতে পাবো। ইয়াং জেনারেশন বিয়েটাকে অন্যভাবে দেখে। এই যে নোয়ার আড্ডায় তোমাকে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি আমরা, তো কেমন লাগছে এখানকার পরিবেশ? পরিবেশ তো এটা তো আমার বাড়ির মতো, কারণ নোয়া যবে থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি রীতিমতো নোয়ার সঙ্গে আমি জড়িয়ে নোয়াকে খুব ভালোবাসি। নোয়া আমারও খুব ভালোবাসার একটা জায়গা, কারণ লীনা আন্টি, শহীদুল আঙ্কেলের কাছে আমি প্রায় বড় হয়ে উঠেছি ছোটবেলা থেকে। আমি অনেক বছর, এটা আমার কাছে একটা সেকেন্ড হোম, এটা আমার একটা নিজের বাড়ি, নিজের মানুষ, নিজের লোকজন, নিজের জায়গা। তো নিজের বাড়িতে যদি এত সুন্দর অনুষ্ঠান হয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত বিশিষ্ট বিশিষ্ট অতিথিরা আসেন এবং এত ভালো সব যারা গেস্ট আসেন, তো সেখানে তো খুব ভালোই লাগবে। তো কাল তো নববর্ষ, নববর্ষের স্পেশাল কি প্ল্যান? কালকে নববর্ষ, কালকেও আমি নোয়াতেই কাটাচ্ছি নববর্ষ। তো শপিং হয়েছে কিছু? শপিং মানে শাড়ি, শাড়ি মানে নববর্ষে শাড়ি। কালকে একদম ট্র্যাডিশনাল সাজ, একদম ট্রেডিশনাল সাজে শাড়িটারি পরে কালকে নোয়ায় আসবো আমি সন্ধ্যেবেলায়। তো তুমি এখন এত পপুলার হয়ে গেছো, এত সিরিয়াল করছো, এখন কি ওই শপিং করা বা ফুচকা খাওয়া এগুলো পারো আগের মতো করতে? হ্যাঁ, আমি না একটা জিনিস খুব বিশ্বাস করি যে লাইফটার সাথে পপুলারিটির কোনো সম্পর্ক নেই। অ্যান্ড পপুলারিটিটা তো ইটস আ ব্লেসিং, যে মানুষজন তোমাকে ভালোবাসছে। আর আমি অভিনয় করি, সেটা যেরকম আমার কাজ। তুমি মানে সাংবাদিকতা করো, সেটাও তোমার কাজ। যিনি টিচার, সেটাও তার কাজ। তো প্রত্যেকটা জিনিস আমাদের কাজ, মানে জীবনের একটা অংশ। তো সেই জীবনের একটা অংশের জন্য আমি আমার জীবনটাকে কম্প্রোমাইজ করতে রাজি নই একদম। তো আমি সব করি, শপিং করতে যাই, গড়িয়াহাটের মেলায় যাই, আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই, মেট্রো করে বন্ধু বান্ধবদের সঙ্গে ট্রাভেল করি। আমি একদম নর্মাল লাইফ লিড করি এবং আমি খুব তৃপ্তি নিয়ে, শান্তি নিয়ে বাঁচি। তাই জন্য এই ছোটবেলার নববর্ষ আর এখনকার নববর্ষ কতটা ডিফারেন্স দেখতে পাও? ছোটোবেলায় পুরোটাই মানে পরিবার ওরিয়েন্টেড ছিল। আমার মামার বাড়িতে নববর্ষের আগে ওই চড়কের মেলা হয় না, চড়কের অনুষ্ঠান, তো আমার মামার বাড়িতে খুব অনুষ্ঠানটা হতো আর কি, নববর্ষটা। এবং আমার মামার বাড়ির অনেক বিরাট বড় ফ্যামিলি, মানে প্রচুর দাদু, মানে অনেকগুলো দাদু, তারা অনেক মামা, অনেক মাসি। তো সবাই মিলে নববর্ষটা খুব হই হুল্লোড় করে কাটতো। এখন নববর্ষটা বন্ধু বান্ধব নিজেদের নোয়াতে, শুটিং থাকলে শুটিংয়ে লোকজনের সাথে কাটে। তো ক্ষেত্রগুলো আলাদা হয়েছে, ধরনগুলো আলাদা হয়েছে বটে, আনন্দটা একই আছে। প্রথমেই আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। কালকে তো নববর্ষ, আপনার আলাদা কোনো প্ল্যান আছে? কালকে একটা অনেকগুলো বৈঠকই আড্ডা আছে, কিন্তু আমি একটাতেই থাকতে পারবো, সেটা নোয়াতেই হবে। অনেক লোক আসবেন, তো সেই আড্ডার মেজাজে থাকতে পারবো। তো আজকে শাড়ি আর জুয়েলারিটা একদম এক্সক্লুসিভ লাগছে। এটা কি নোয়ার জুয়েলারিটা? শাড়িটা নোয়ার, জুয়েলারিটা। আপনার পরপর সিরিয়াল চলে এবং পরপর প্রজেক্ট, এত নতুন নতুন গল্প, মানে এই যে এনার্জি এবং এই যে গল্পটা মাথায় এসে সেটাকে একটা রূপ দান, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এত বছর ধরে আপনি এত সাকসেসফুলি করে আসছেন কাজটা। এই এনার্জির কারণ হচ্ছে এই প্রোগ্রামগুলো। মানে অন্য কাজে যখনই সুইচ ওভার করি তখনই আই গেট এনার্জি, ওটাই একমাত্র কারণ। একরকম কাজ করতে করতে যখনই অন্য কাজ করি সেটা আমার সুইচ ওভার হয়, আর সেটা থেকেই এনার্জি আসে। কিন্তু অনেকগুলো গল্প যখন একসাথে চলে, একটা তো গল্পের প্লট, আমি কিছু না কিছু করি তার ফাঁকে ফাঁকে, রান্না করলেও করি। মানে রান্না করলেও গল্পগুলো মাথায় চলে? না না, মানে ওইটা না, একটা জাংচার বা জাংশন, যেখান থেকে অন্য অনেক ভাবনাগুলো একরকম কাজ করতে করতে টায়ারিং এর সাথে যায়, তো টায়ার্ড হয়ে যায়। যেই অন্য একটা কাজ করি তখন আবার অন্য ইনোভেশন তৈরি হয়, সেই ইনোভেশনের মধ্যে গল্প একটা। অনেকেই বলেন আপনি ড্রয়িং রুমের মেজাজটাই আলাদা করে দিয়েছেন। সন্ধ্যেবেলা চায়ের কাপ আর সঙ্গে আপনার কিছু সিরিয়াল বা কিছু গল্প দর্শক ভীষণ এনজয় করে। তো শুরুটা কিরকম ছিল? লক্ষ্যবার বলা হয়ে গেছে। আমাদের একবার, আমাদের শুরুটা ছিল এরকম নয় যে আমি এই কাজটা করব, হঠাৎ করে চলে আসা এবং এসে আর বেরোতে না পারা। আচ্ছা,
ছোটবেলা থেকে তো আশা করি অনেকেরই গল্প পড়েছেন আপনি, এবং তাদের বইয়ের কালেকশনও নিশ্চয়ই আপনার বাড়িতে আছে। আপনি যখন দেখছেন আপনার লেখা বইয়ের কালেকশন এরকম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম? ভালো লাগে সত্যি। কোনোদিন তো ভাবিনি, ছোটবেলায় আমার এমন স্বপ্ন ছিল যে লেখকের বাড়ির কাজের লোক হয়ে ঢুকবো, তাহলে লেখককে দেখতে পাবো, লেখকের লেখা দেখতে পাবো, পড়তে পারবো। তো সেইটা যখন নিজের জীবনে হয়েছে, 2-4 লাইন যাই লিখি, লোকে যখন লেখক বলে চিহ্নিত করে, সেটা আর সমস্ত অ্যাওয়ার্ডের থেকে বড় অ্যাওয়ার্ড। আর প্রথমেই তোমাকে জানাই শুভ নববর্ষ। কালকে তো নববর্ষ, তো শপিং হয়েছে কিছু শুটিংয়ের চাপে? সত্যি বলতে ছোটোবেলাকার ওই দিনগুলো হারিয়ে গেছে, এখন আমি বেশি বড় হয়ে গেছি তো, তাই নববর্ষ উপলক্ষে এখন আর শপিং হয় না, তো ওটা নস্টালজিয়াতে চলে গেছে আর কি। তো এত গরম, তার সঙ্গে তোমার শুটিং, আর আমরা জানি তুমি পলিটিক্যালিও অ্যাক্টিভ, তো কিভাবে সবটা ব্যালেন্স করছো আর নিজের স্কিনের কি করে যত্ন নিচ্ছ? আচ্ছা, প্রথমে একটা কারেকশন করে দিই, সেটা হচ্ছে আমি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি একদমই পলিটিক্সের সাথে যুক্ত নই, কারণ পলিটিক্সটা একটা ভীষণই একটা পড়াশুনো করার মতন একটা বিষয়। তো আমি যেই ভাবনা নিয়ে এসেছিলাম পলিটিক্সে, যে মানুষের সাহায্য করব বা তাদেরকে, যেহেতু আমি আমার হোম ওয়ার্ডেই কাউন্সিলর ছিলাম, তো আমি জানি সুবিধে অসুবিধে কী আছে। তো সেটা করতে গিয়ে দেখলাম শুধু কাজ করলে হবে না, পলিটিক্সটাও জানতে হবে। দুটো আলাদা বিষয়, কিন্তু কোথাও গিয়ে প্রতিনিধির পথে যখন দাঁড়াই তখন দুটো একসাথে হয়ে যায়। তো আর আমার যেহেতু জীবিকা হচ্ছে অভিনয়, এটাতেই আমি খাওয়া সব কিছু জোগাড় করতে পারি, তাই ফুল টাইম জব অ্যাকচুয়ালি পলিটিক্স, সেই ফুল টাইম জবটা করতে পারছিলাম না। চেষ্টা করেছিলাম সেই 5 বছর করার, যতটা সম্ভব দিয়েছি, কিন্তু আমি বেছে নিয়েছি অভিনয়টাকেই। তো ওটাতে আমি বেইমানি করব না বলে যারা আমারকে দায়িত্ব দিয়েছিল তাদের আশাহত করতে চাইনি। তাই যেটা জানি না সেটা জানি না, পরবর্তীকালে যদি জানি তখন আবার ফিরে আসবো, কিন্তু এখন এই মুহূর্তে একদমই পলিটিক্সের সাথে যুক্ত নই। তো এটা যে হ্যাঁ বলো বলো, তুমি বলো। আচ্ছা, তো আর কি তোমার নতুন প্রজেক্ট আমরা দেখতে পাবো? এই মুহূর্তে তো আমি অ্যাকচুয়ালি 3 বছরের একটা বিরতিতে ছিলাম। কোভিডের সময়টা আমি একদমই শুটিং করিনি আমার পরিবারের জন্য, তাদের সেফটির কথা ভেবে। তো এখন ফিরে এসেছি, এই লীনাদির হাত ধরেই আবার আমার কাজ এগোচ্ছে আর কি। ওনারই একটা সিরিয়ালে আমি অভিনয় করছি, জল থই থই ভালোবাসাতে। তো এটাই আপাতত চলছে, এরপরে পরবর্তীকালে যেরকম আসবে কাজ সেরকম দেখতে পাবে। আর নোয়ার অ্যাটমসফিয়ার কেমন লাগছে? এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এটা তো সবসময় ভালো লাগে, মানে আমি এখানে আগে এসে প্রচুর শপিংও করেছিলাম আর কি, কারণ দিদির টেস্ট যেটা সেটা খুব ভালো লাগে এবং সেটা কিছুটা আমার সাথেও যায় আর কি। তো এখান থেকে শপিং করতে খুব ভালো লাগে। কিন্তু এখন যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, যে নোয়ার আড্ডাটা হয় আর কি প্রত্যেক শনিবার, এবং বিভিন্ন বিষয়ে জানা যায়, আর অভিনেত্রী হিসাবে এটা খুব দরকার। তো আমি আজকে আসলাম আজকের বিষয়টাকে মাথায় রেখেই, যে এটা সম্পর্কে সত্যি বলতে খুব একটা পদাবলী আমরা জানি, গানের পদাবলী পড়াশোনা মানে পড়ার ক্ষেত্রেও এসেছে আমার, বা সুফিবাদ কবিতার মধ্যে দিয়েও জানতে পেরেছি, কিন্তু ডিটেলসে কিছুই জানতাম না, এটা জানি না আর কি। তো সেটা সম্পর্কে যদি জ্ঞান অর্জন হয়, অভিনেত্রী হিসাবে একটুখানি উৎকৃষ্ট হতে পারবো আর একটু। তো সেই আজকে আসায় অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, যারা এসেছেন সেই অডিয়েন্সটা খুব ভালো, তার মধ্যে আমি একটা পার্ট হতে পেরে আমারও ভালো লাগছে। নববর্ষ উপলক্ষে কি প্ল্যান? অ্যাজ ইট কামস, কোনো প্ল্যান নেই নতুন করে। শুটিং থাকলে শুটিং করব, শুটিং না থাকলে বাড়ির লোকেদের সঙ্গে কাটাবো, হয়তো একটু পুজো দিতে যাব, এইরকম। মানে সেরকম কিছু উল্লাস নেই। তো এই একটা দিন কি পরিবারের সাথে আর বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো হয়? কারণ প্রত্যেক দিনই তো শুটিং থাকে। বন্ধু বান্ধবীরা না, প্রত্যেকদিন শুটিং থাকে না, মাঝে মাঝে ফাঁকাও থাকে। তবে বন্ধু বান্ধবীরা সবাই তো ভীষণভাবে ব্যস্ত। আছে পাড়ায় বন্ধু আছে, ওই তাদের সঙ্গে ওই খুব অল্প সময় একটু দেখা হয় হয়তো, আদারওয়াইজ বাড়ির লোকেদের সঙ্গে কেটে যায়। আর কার কাছে কই মনের কথা, আগে যেরকম ক্যারেক্টারটা দেখাচ্ছিল খুব রাগী যাদের, কিন্তু এখন খুব ভালোবেসে ফেলেছে সে নিজের বউ। তো সত্যি এই যে একটা চেঞ্জ, এই চেঞ্জটা দর্শকেরও খুব পছন্দ হয়েছে। তো এই চেঞ্জটা কি সত্যি ঘরে ঘরে হওয়া সম্ভব? মানুষ কি সত্যি এতটা বদলায়? হওয়া উচিত, হওয়া তো সম্ভবই, অবশ্যই সম্ভব। এবং উল্টোটা হওয়াটাই বোধহয় না হলেই ভালো, কিন্তু তবু জীবন তো বিভিন্ন রকমই হয়, সব রকমই হয়, বেশিরভাগটা ওটাই হয়।
তার মধ্যে যদি মধুবালা এখন যে পরিবর্তন বা মধুবালা এখন যেরকম একটা মা, সেরকমটাই হওয়ার উচিত আর কি, সেরকমটা হলেই ভালো সবার জন্য। তো ইয়াং জেনারেশন তো এখন এই সমস্ত দেখে ভয় বিয়ের কথা ভাবতেই পাচ্ছে না, না না তো আপনি কি বলবেন? থেকে বিয়ের কথা ভাবতে পারছেন, একেবারেই বাজে কথা। তারা তো বলছে ইয়াং জেনারেশন বিয়েটাকে অন্যভাবে দেখে, তারা আদৌ বিয়ে খুব বুদ্ধিমান তারা। আমাদের বা আমাদের আগে যারা আমরা বিয়ের ইনস্টিটিউশনটাকে যেভাবে নিয়েছিলাম, ওরা মোটেই সেভাবে নেয় না, এবং এসব থেকে ভয় পাওয়ার ওদের কোনো কারণই নেই, কারণ ওদের নিজস্ব মতামত অনেক বেশি স্ট্রং। ওরা কোন শাশুড়ি কি বলবে, কে বকবে, তার জন্য ওরা পড়াশুনো শিখছে, ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে, এবং ওই রকম সকলকে সন্তুষ্ট করে চলার মতন মনোভাবগুলো এখন আমার মনে হয় আমাদের সময়কার মতন নেই। আমাদের আগে তো আরও ছিল। দিব্য আছে, ওরা ঠিক পারবে, ওরাই পারবে। আপনাকে এরকম কিছু ফেস করতে হয়েছিল, খুব কঠিন পরিস্থিতি যেখানে কাজ করা যাবে না, কেউ কি কিছু বলেছিল কোনোদিন অভিনয় জগতে আসা নিয়ে? অভিনয় জগতে আসা নিয়ে আমার নিজের বাড়িরই মত ছিল না কোনো দিন, শ্বশুর বাড়িতে অন্য কথা, কিন্তু শ্বশুর বাড়ির বরং কোনো আপত্তি ছিল না, কেননা আমার শ্বশুর বাড়ির মানে আমার শাশুড়ি মার নিজের মামা হচ্ছেন অজয় কর। তো ছোটোবেলা থেকে ওরা আমার শাশুড়ি মা মামা বাড়িতেই বড় হয়েছেন, এখানে চাকরি বাকরি করতেন। তো ওরা ছোটোবেলা থেকেই, ইভেন আমার হাজব্যান্ড, বাড়ির সকলেও ছোটোবেলা থেকেই একটা ফিল্মের পরিবেশটা ওরা অভ্যস্ত ছিল। মানে আমি দেখেছি পরিণীতা বলে অজয় করের একটি ছবিতে আমার বর তখন ছোট্ট, সে ওই ইয়ে বাজাচ্ছে, খেলার সানাই বাজাচ্ছে পুতুলের বিয়েতে, মৌসুমী চ্যাটার্জির পুতুলের বিয়েতে। তো ওদের বাড়িতে এইটা খুব একটা অসুবিধে একেবারেই নয়, বরং ওরা উৎসাহী, মানে আমার শ্বশুরমশাই তো আমাকে ভীষণ উৎসাহ দিতেন। তবে হ্যাঁ, আমার নিজের বাড়িতে আমার বাবার মোটেই হিসেবে মত ছিল না, এবং আমাদের বংশে কোনোদিনও কেউ কখনো অভিনয়ের জগতে আসেনি। তাহলে পড়াশুনো। I stood in ecstasy. থ্যাংক ইউ।